শত্রুদের চাপে ফেলল মোদির নতুন জোট। ডিড ইন্ডিয়া বিল্ড ইটস ওন নাটো? ভারতকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন এক কৌশলগত বলয়? একদিকে ভারত ইসরায়েল সংযুক্ত আরব আমিরশাহী ও আমেরিকার I2U2 সহযোগিতা, অন্যদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া দ্রুত বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনের কেন্দ্রে কি ভারতও নিজের মতো করে একটি শক্তিশালী কৌশলগত জোট তৈরি করে ফেলেছে? আর পাকিস্তানের আকাশে চীনের Y-20 এবং তুরস্কের A400M এর মতো সামরিক পরিবহন বিমানের আনাগোনা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তার সঙ্গে কি এই বৃহত্তর কৌশলগত পরিবর্তনের কোনো যোগ রয়েছে? আগামী দিনে ভারতকে ঘিরে কি আরও বড় কোনো আন্তর্জাতিক সমীকরণ সামনে আসতে চলেছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের এই কৌশল কি সত্যিই একটি নিজস্ব নাটো তৈরির দিকে এগোচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদী কূটনৈতিক পরিকল্পনা? কারণ ভারত কোনো একটি দেশের উপরে নির্ভর না করে একই সঙ্গে উপসাগরীয় দেশ ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। অন্যদিকে পাকিস্তানও চীন, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে নিজের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করছে। ফলে সামনে আসছে এক নতুন ছবি, যেখানে শুধু যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয়, অর্থনীতি, জ্বালানি, প্রযুক্তি, বাণিজ্য, বন্দর এবং কূটনৈতিক যোগাযোগ সবকিছুই হয়ে উঠছে শক্তির অংশ। আর এই কারণেই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে বুঝে নেওয়া যাক I2U2 আসলে কি। ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী এবং আমেরিকাকে নিয়ে তৈরি এই চার দেশের সহযোগিতা কাঠামোকে অনেক সময় ইন্দো আব্রাহামিক সহযোগিতার অংশ হিসেবে দেখা হয়। তবে এটিকে সরাসরি সামরিক জোট বলা ঠিক হবে না। এর মূল লক্ষ্য হল প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, পরিকাঠামো, জল, মহাকাশ এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চার দেশের সহযোগিতা বাড়ানো। কিন্তু এখানেই রয়েছে এর আসল কৌশলগত গুরুত্ব। কারণ বর্তমান বিশ্বের শক্তির লড়াই শুধু অস্ত্র দিয়ে হয় না। যে দেশ প্রযুক্তি, অর্থনীতি, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় শক্তিশালী অংশীদার তৈরি করতে পারে, আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাবও বাড়তে থাকে। ভারতের ক্ষেত্রে এই পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি পশ্চিম এশিয়াকে এখন নতুন জ্বালানি সরবরাহের অঞ্চল হিসেবে দেখছে না। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের পরিধি অনেকটাই বেড়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, সৌদি আরবের সঙ্গে জ্বালানি ও কৌশলগত সম্পর্ক, ইসরায়েলের সঙ্গে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা এবং আমেরিকার সঙ্গে বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব, সব মিলিয়ে ভারত একটি বিস্তৃত সম্পর্কের জাল তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যেই 2026 সালের আগস্টে সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ফলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় নতুন কোনো সামরিক সমীকরণের সূচনা? তবে একটি বিষয় এখানে পরিষ্কার রাখা জরুরি, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই চুক্তিকে সরাসরি ভারতের বিরুদ্ধে তৈরি জোট হিসেবে ঘোষণা করার মতো সরকারি প্রমাণ নেই। তুরস্কের পক্ষ থেকেও বলা হয়েছে, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং তিন দেশের নিরাপত্তা, সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার উদ্দেশ্যে তৈরি। এই বিষয়টিকে ভারতের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ হিসেবে না দেখে বৃহত্তর আঞ্চলিক শক্তির পুনর্বিন্যাস হিসেবে দেখা বেশি গুরুত্বপূর্ণ, বেশি যুক্তিযুক্ত। কিন্তু কৌশলগত দিক থেকে দেখলে এই চুক্তির গুরুত্ব অবশ্যই রয়েছে। সৌদি আরবে রয়েছে বিপুল আর্থিক ও জ্বালানি শক্তি, তুরস্কে রয়েছে দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প এবং উন্নত সামরিক প্রযুক্তি, আর পাকিস্তানে রয়েছে বড় সামরিক পরিকাঠামো ও দীর্ঘদিনের প্রতিরক্ষা অভিজ্ঞতা। এই তিনটি দেশের মধ্যে যদি প্রতিরক্ষা প্রযুক্তি, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং সামরিক সরঞ্জাম নিয়ে সহযোগিতা বাড়ে, তাহলে পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি হতে পারে। এবার নজর দেওয়া যাক পাকিস্তানের দিকে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে পাকিস্তানের বিমান ঘাঁটিতে চীনের Y-20 এবং তুরস্কের A400M এর মতো সামরিক পরিবহন বিমানের উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ছবি ও তথ্যকে ভবিষ্যৎ সামরিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে। কিন্তু শুধু একটি সামরিক পরিবহন বিমান কোনো
ঘাঁটিতে এসেছে বলেই সেখানে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি চলছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সামরিক পরিবহনের পেছনে প্রশিক্ষণ, সরঞ্জাম সরবরাহ, যৌথ মহড়া বা নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতার মতো একাধিক কারণ থাকতে পারে। তবে চীন ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা অস্বীকার করার সুযোগ নেই। চীন পাকিস্তানের দীর্ঘদিনের অন্যতম প্রধান প্রতিরক্ষা সহযোগী। অন্যদিকে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বিমান, নৌবাহিনী ও প্রতিরক্ষা প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ফলে পাকিস্তানের সামনে এখন একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। চীনা সামরিক ব্যবস্থা এবং তুরস্কের তৈরি প্রযুক্তিকে কিভাবে একই সামরিক কাঠামোর মধ্যে কার্যকরভাবে ব্যবহার করা যায়। কারণ চীনা এবং পশ্চিমা বা নাটো মানের সামরিক প্রযুক্তির মধ্যে যোগাযোগ ব্যবস্থা, সফটওয়্যার, তথ্য আদান প্রদান, অস্ত্র বিনিময়, অস্ত্র নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রযুক্তিগত মানের পার্থক্য থাকতে পারে। এই ব্যবস্থাগুলিকে একসঙ্গে কাজ করতে গেলে প্রচুর প্রকৌশলগত দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরীক্ষা প্রয়োজন। এই কারণেই তুরস্কের কান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়েও পাকিস্তানের আগ্রহকে ঘিরে নানা আলোচনা রয়েছে। তবে পাকিস্তানি প্রকৌশলীরা সরাসরি কানের মাধ্যমে চীনা ও নাটো মানের প্রযুক্তিকে একত্রিত করছেন এমন দাবি নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করার আগে আরও নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন। এখন প্রশ্ন হলো, এই পুরো পরিবর্তনের মধ্যে ভারতের অবস্থান কোথায়? এখানেই ভারতের কৌশলটি আলাদা। ভারত কোনো একটি সামরিক জোটের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে একাধিক শক্তির সঙ্গে একসঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা যেমন রয়েছে, তেমনি রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এবং জাপান, অস্ট্রেলিয়া ও অন্যান্য ইন্দো প্যাসিফিক দেশের সঙ্গে ঘনিষ্ঠতা, সব মিলিয়ে ভারতের কূটনৈতিক পরিসর ক্রমেই বিস্তৃত হচ্ছে। এটাই ভারতের অন্যতম বড় শক্তি। ভারতকে যদি কোনো একটি শিবিরে আটকে রাখতে না হয়, তাহলে দিল্লির হাতে থাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। একদিকে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক, অন্যদিকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ, আবার আমেরিকা ও ইউরোপের সঙ্গে প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা। ভারত একই সঙ্গে বিভিন্ন দিক সামলাতে পারছে। এই কারণেই ভারত কি নিজের নাটো তৈরি করছে? এই প্রশ্নটির উত্তর একটু আলাদাভাবে দেখতে হবে। এটা I2U2 নাটো এর মতো সামরিক জোট নয়, কিন্তু ভারত এমন একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক তৈরি করছে যার মধ্যে অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য এবং পরিকাঠামো সবকিছু একই সঙ্গে কাজ করছে। অর্থাৎ একটি মাত্র সামরিক জোটের পরিবর্তে ভারত তৈরি করছে বহুস্তরীয় অংশীদারিত্ব। আর এই জায়গাতেই আসছে আগামী দিনের আন্তর্জাতিক সম্মেলনগুলি। SCO এবং ব্রিক্সের মতো মঞ্চে ভারতকে একই সঙ্গে এমন দেশগুলোর সঙ্গে কাজ করতে হয় যাদের নিজেদের মধ্যে আবার প্রতিযোগিতা রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ক রেখে অন্য পক্ষকে দূরে সরিয়ে দেওয়ার নীতি অনুসরণ করছে না, বরং নিজের স্বার্থকে সামনে রেখে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। ফলে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি যতটা গুরুত্বপূর্ণ, ভারতের বিস্তৃত কূটনৈতিক নেটওয়ার্কও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনের শক্তির সমীকরণ শুধুমাত্র কে কতগুলি যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র কিনল তার উপরে নির্ভর করবে না। কোন দেশ কতটা প্রযুক্তি পায়, কতটা বিনিয়োগ আকর্ষণ করে, কতগুলি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে, জ্বালানি সরবরাহ কতটা নিশ্চিত করতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে কতটা সমর্থন তৈরি করতে পারে, এসবও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তাই আজকের গল্পকে শুধু ভারত বনাম পাকিস্তান হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। আসল গল্প আরও বড়। পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক এই তিন অঞ্চলের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন সম্পর্কের সেতু। কেউ তৈরি করছে প্রতিরক্ষা সহযোগিতা, কেউ প্রযুক্তিগত অংশীদারিত্ব, কেউ অর্থনৈতিক করিডর, আবার কেউ জ্বালানি ও বাণিজ্যের নতুন পথ। আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।